আপনাকে নিয়ে যেটা বলা হয় যে আপনি জামাতের এজেন্ট হয়ে বিএনপিতে এসেছেন, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? এটা আসলে বলে আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকদের একটা সহজ ট্যাগ হচ্ছে আপনাকে যে কোনো ভালো কাজ করলে তাকে জামাত, শিবির কিংবা রাজাকার, আলবদর, আল শামস বানিয়ে দাও। বা বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন যদি আওয়ামী লীগের মতো করেই জামাতকে, শিবিরকে, হেফাজতকে কিংবা আলেম ওলামাকে, যে শ্রেণী পেশার মানুষ হোক, তাদেরকে গালিগালাজ করে কিংবা ভিন্নভাবে উপস্থাপন করে, তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বিএনপিকে ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে। আমার পাশে বসে একটা দলের সাথে আপনি যেই দলগুলোকে জীবনভর খালেদা জিয়া কোলে তুলে ভালোবেসেছে, তাদেরকে শেখ হাসিনার মতো রাজাকার, আলবদর বলে দিবেন, আর আমি মেনে নিব। এ রাজনীতি ভাই আমার দরকার। ডক্টর ফয়জুল হকের মতো মানুষও যদি বিএনপির তারেক রহমানের খুব কাছাকাছি চলে যায়, তাহলে এই দেশে তো ইসলামী মূল্যবোধ, ডানপন্থী মানুষরা ভালো থাকবে, বিএনপি হয়ে যাবে জিয়াউর রহমানের বিএনপি। এটাতে তো শেখ হাসিনার বিএনপি বানানো যাবে না, ভারতের বিএনপি বানানো যাবে না। এই চিন্তা করেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। যে আপনি বিএনপির কোন কমিটিতে ছিলেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বশেষ কমিটিতে ছিলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়ার যে কমিটিটা 2015 সালে হয়েছে এবং সেই কমিটির অনুমোদন দিয়েছে বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং সেই কমিটির 40 নম্বরে আমার নাম আছে সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে। এবং তখন নিশ্চয়ই আপনি জানেন যে আমি স্টুডেন্ট হিসেবে সেখানে মাত্র পিএইচডিতে গিয়েছিলাম, এবং ওই কমিটির মেয়াদ এখন পর্যন্ত বলবৎ আছে। কমিটির নতুন করে আর কোনো কমিটি দেওয়া হয় নাই। তার মানে যেই কমিটির সভাপতি, সেক্রেটারি এখন ওখানে নিয়োজিত আছেন, এই কমিটিরই আমি সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। জি, আপনি পদত্যাগ করলেন কেন দল থেকে? আমি পদত্যাগ করার বিষয়টি আমি স্পষ্ট করেছি আমার ফেসবুক পোস্টে। প্রথমেই আমি বিএনপির জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আছে বিদায় দলটি এখন পর্যন্ত যেভাবেই হোক টিকে আছে এবং ভালো আছে, চলছে। এই তিনজনের আদর্শে উজ্জীবিত হয়ে এই দলটার পিছনে আমার ছোটা, এবং এই দলটার পিছনে আমার কাজ করার স্পিরিট কিন্তু তারাই। কিন্তু আমি যখন দেখেছি যে তারা যে স্পিরিটে দলটা চালাতে চান সেইটা কেউ কেউ চায় না। বাংলাদেশের 5ই আগস্টের পূর্বে একরকম পরিস্থিতি ছিল, বাংলাদেশে আসার পরে 5 তারিখের পরে পরিস্থিতি একটু ভিন্ন দেখতে পাই। তার মধ্যে একটি দল থাকলে তার দোষ থাকবে, ত্রুটি থাকবে, মাইনর কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমার কাছে কিছু মেজর প্রবলেম চোখের সামনে পড়েছে, সেগুলো দেখে আমার ভালো লাগেনি। যেমন ধর্মীয় মূল্যবোধের মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়া, এবং বেশ কিছু সিনিয়র নেতারা যেটা হয়তো ভুলে একবার করতে পারে, 2বার করতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি আপনার বিভিন্ন টক শো, বিভিন্ন কার্যক্রমে তারা সেটা করেই যাচ্ছে। যেমন ফজলুর রহমান সাহেবের মতো একজন ব্যক্তি, তিনি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বারবার ধর্মীয় মূল্যবোধের মানুষদের সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তারপরে বাংলাদেশের ইমামকারী, হাফেজ, মুয়াজ্জিনদের সম্পর্কে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার টেনে এনে সেটাকে শেখ হাসিনার মতোই মিথ্যাচার করে আবার বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। শুধু তিনি না, এরকম করে অনেক কয়েকজন, পাপিয়া দেখেন, তারপরে তার হাজব্যান্ড আপনার এই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুন সাহেব বলেন, এরপরে ব্যারিস্টার রুমিন ফারহানা, এরকম অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। দল তাদের বক্তব্য সম্পর্কে আমি জানি না কতটুকু ওয়ার্নিং দিয়েছে বা তাদেরকে মুখে লাগাম টানতে বলেছে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা এই দলের কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছেন যে একজন ব্যক্তিকে পাথর মেরে নিক্ষিপ্ত, মানে জীবন তাকে কেড়ে নেওয়া হয়েছে। যদিও একজন ব্যক্তি এত বড় একটি দলের পক্ষ থেকে সবাইকে যে একেবারে পাহারা দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব তা আমি বলছি না, কিন্তু আপনি নিয়ন্ত্রণ না করতে পারলে আপনারই তো পরিবারের সন্তান সে, তো দায়ভার তো আপনাকেই নিতে হবে। প্রশাসনের কাছে আমরা হয়তো বিচার চাইতে পারি বা প্রশাসনকে বলতে পারি যে আপনারা কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না, কিন্তু প্রশাসনও তো বলবে যে সন্তানটি আপনার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা সেই জায়গায় নেই। দলের কার্যক্রম কিছুটা আমার কাছে অপছন্দনীয় হচ্ছে এই মুহূর্তে। যারা দল বলতে যে সকল অসৎ কর্মী, আপনি দেখেন 5ই আগস্টের পূর্বে এই দলের সকল মানুষ নির্যাতিত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে বেশি নির্যাতিত মানুষ আপনি গণতান্ত্রিক স্পেসে বাংলাদেশে আর পাবেন না। জেলের মধ্যে ছিল, জুলুম অত্যাচার সহ্য করেছে, এমনকি বিদেশে চিকিৎসা পর্যন্ত পায়নি। সেই দলের নেত্রী, সেই দল এবং সেই দলের নেত্রী, এত মহৎ একজন নেত্রী, তার দলটাকে নিশ্চয়ই আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সুন্দরভাবে পরিচালনা করা উচিত, যদি আগামীর রাজনীতি আমরা করতে চাই। কিন্তু আগামীর রাজনীতিতে আমরা সেই বর্জুয়া রাজনীতি, ক্ষমতার রাজনীতি, দাপটের রাজনীতি এগুলো করে টিকতে পারবো না, এবং এটা করা সম্ভব না। সে কারণেই আমার কাছে মনে হয়েছে যে
এদের এই আচরণগুলো যদি এখনই সমাপ্ত না হয়, তাহলে আগামীর রাজনীতি অন্ধকার এবং দেশের মানুষ ক্ষিপ্ত থাকবে, ভালোবাসা ধীরে ধীরে কমবে। যদিও এটা বড় দল, ক্ষমতায় আসার মতো একটি রাজনৈতিক দল, এখনও তাদের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সেই বেশির মধ্যেও যদি সতর্ক না হয়, তাহলে সে জায়গায় তারা ভালো করতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে আমি একজন মুক্ত মনা স্বাধীন চেতা মানুষ। এখন যদি আমি এই সকল দোষ ত্রুটির বিভিন্ন বিষয় বলি, আমি একজন মুক্ত মনা মানুষ। আমি মনে করি যে এই দলের যে কোনো সমালোচনা যদি আমি করি, তাহলে দল হয়তো কিছুটা হলেও বিব্রত হতে পারে, নেতাকর্মীরা বিব্রত হতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কাউকে বিব্রত না করতেই আমার এই দল থেকে পদত্যাগ করা উচিত, যাতে তারা স্বাধীনভাবে চলতে পারে। আর আমিও স্বাধীনভাবে এখন স্বতন্ত্র মুডে আছি, যাতে স্বতন্ত্রভাবে সকলের পক্ষে এবং বিপক্ষে বলতে পারি। ন্যায়সঙ্গত হলে বিএনপির পক্ষেও বলবো, অন্যায় হলে বিপক্ষেও বলবো, তেমনি অন্য দলের বিপক্ষে এবং পক্ষে বলবো। আপনাকে নিয়ে যেটা বলা হয় যে আপনি জামাতের এজেন্ট হয়ে বিএনপিতে এসেছেন, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? এটা আসলে বলে আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকদের একটা সহজ ট্যাগ হচ্ছে, আপনাকে যে কোনো ভালো কাজ করলে তাকে জামাত, শিবির কিংবা রাজাকার, আলবদর, আল শামস বানিয়ে দেয়। কোনো সুস্থ মস্তিষ্কের সঠিক মায়ের সন্তানরা এই ধরনের ট্যাগ দিতে পারে না, এখন পর্যন্ত পারে না। যেহেতু আমি সরাসরি ডিক্লেয়ার করে কোনো রাজনৈতিক দলে বিএনপি বাদে আর কোথাও যুক্তও হইনি, বা পূর্বেও করেছি, এরকম কোনো এভিডেন্স কেউ এখন পর্যন্ত জাতির সামনে আনতে পারে নাই। তো যেহেতু পারে নাই, এটা বলাটা অন্যায়। 5 তারিখের আগে আমাকে এই কথা কেউ বলার সাহস পেত না। এখন যদি কেউ বলে থাকে, বা কেউ যদি বলে এটা নিয়ে মানুষের কাছে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করে, এটা নিতান্তই তাদের ব্যর্থতা এবং অযোগ্যতা। আমি রাজনীতিতে ফলো করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদারতা। আপনারা যদি, যেহেতু সাংবাদিকতায় কাজ করেন, নিশ্চয়ই খালেদা জিয়ার বিগত দিনের বহু ভাষণ শুনেছেন। তার বক্তব্যগুলোর দিকে আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যে তিনি এই যে 13 সালের মানুষগুলোকে শাহবাগে ফাঁসি দেওয়া হলো, খালেদা জিয়া কি তাতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তিনি অসন্তুষ্ট হয়ে বসেই থাকেন নাই। তিনি নিজে পর্যন্ত সংবাদ সম্মেলনে বলেছেন, নিজামী, সাইদি, কাদের মোল্লা এরা অপরাধী না, কিন্তু তাদেরকে বিচার করা হচ্ছে অন্যায়ভাবে। এটা খালেদা জিয়ার বক্তব্য। খালেদা জিয়া বহু সভা সমাবেশে তাদেরকে নিয়ে একত্রে চলেছেন। 2004 সালের যে নির্বাচন, 1 সাল থেকে 4 সাল 5 সাল পর্যন্ত বিএনপি এবং জামাত সহ ক্ষমতায় ছিলেন, তখন তাদের জামাতের মন্ত্রীরা তাদের সাথে ছিলেন। জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য পর্যন্ত আছে যে যাদেরকে হত্যা করা হয়েছে বা যাদের নামে জামাতের লোকদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বা আপনার রাজাকার ট্যাগ দেওয়া হয়, আদতে তারা রাজাকার না। এই বক্তব্য ভাইরাল হওয়া আছে। রাজনীতিতে বিভিন্ন কথোপকথন থাকে, তো সেই কারণে আমি তাদের সাথে চলা তো আমার অপরাধ না। যেমন 5 তারিখের পর 5 তারিখেও জামাতের আমির ডাক্তার শফিক সাহেব, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। জামাত করেন কিন্তু মুক্তি চেয়েছেন, এটা তো অন্যায় না। লন্ডনে তাদের বাসায় সাক্ষাৎ করেছেন, খালেদা জিয়ার সাক্ষাৎ করেছেন, এটা তো অন্যায় না। তো জামাত ইসলামের সাথে আমার সাক্ষাৎ এটা ছিল একটা ইউনিটি কনসেপ্টের কারণে, যে আমরা এই দেশটাকে, আওয়ামী বিরোধী যারা আছি তারা একসাথে থাকবো, ভাই বোনের মতো থাকবো, খালাতো ভাই বোনের মতো থাকবো, আমরা সবাই মিলে দেশটাকে গঠন করব। এই দেশে তো কাউকে না কাউকে আপনার সরকারি দল বানাতে হবে, বিরোধী দল বানাতে হবে না। আমি একাই যদি সব চিন্তা করি তাহলে তো হবে না। তো আওয়ামী লীগ বাদ দিলে এদেশে সরকারি দল হয় জামাত কিংবা বিএনপি, না হয় বিএনপি বিরোধী দল কিংবা জামাত বিরোধী দল। এই কনসেপ্টের বাইরে তো আপনার এই মুহূর্তে যাওয়ার কোনো রাস্তা নেই। তো সেই জায়গা থেকে আমার তাদের সাথে সখ্যতা, সামাজিক সম্পর্ক, এবং সাম্প্রতিক সময় বেশ কিছু জায়গায় তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আমার ঝালকাঠিতেও জামাতের আমির সাহেব গিয়েছিলেন, উনি আমাকে একটা সামাজিক প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন। শহীদি পরিবারকে উনি সাহায্য করতে গিয়েছেন। একজাক্টলি আমি শহীদি পরিবারের উদ্দেশ্যেই সেখানে গিয়েছি। সেখানের ছবি টবি বা তার সাথে তার আগেও দেখা হয়েছে। এই জুলাই বিপ্লবের তিনি একজন অংশীদার, সেই হিসেবে তিনি আমার টকশো শুনতেন, আলোচনা শুনতেন, বক্তব্য শুনে তিনি নিজেই আমাকে উৎসাহিত করতেন। তা আমি ভিন্ন আর একটা দল করার পরেও সে মেনে নিয়ে উৎসাহ প্রদান করা, এটা তো তাদের উদারতা। আমার দল তো সেইখানে আরও বেশি এটাকে নিয়ে প্রাউড ফিল করা। হ্যাঁ, আমি আলেমদেরকে পছন্দ করি, ইসলামপন্থী নাগরিকদের সাথে সুসম্পর্ক ভালো। আমি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার সহ বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রমোট করতে পছন্দ করি। এটা তো আমার দোষের কিছু না। রাজনীতিতে যদি এদেশে বামপন্থী রাজনীতি থাকতে পারে, ভারতীয়রা ধারায় রাজনীতি থাকতে পারে, ধর্মীয় মূল্যবোধের ধারায় একজন রাজনীতি করলে তাতে সমস্যাটা কোথায়? তো সেই সেন্স থেকে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কি তাহলে জামাত করা বা জামাতের সাথে এজেন্টগিরি করা হচ্ছে কিনা। না,
এরকম কোনো কিছুই হচ্ছে না। কখনো কোনো কিছু করলে অবশ্যই আমার সব কিছু ফেসবুকে যেভাবে দিয়েই করি, প্রকাশ্যেই আমি সেটা করব, এটাই হচ্ছে আমার বক্তব্য। জি, আপনি যেটা বললেন আপনার কথায় যে হচ্ছে কেউ কোনো কিছু ভালো কোনো কিছু করলেই হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে দিত। তো গত কিছুদিন ধরে আমরা যেটা দেখছি যে বিএনপি হচ্ছে তাদের বিভিন্ন স্লোগানে হচ্ছে ছাত্রলীগের সেই বিখ্যাত যেই স্লোগান ছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানটা দিয়ে আসতেছে। ইভেন আমি আজকেও এটা শুনে এসেছি প্রেস ক্লাবে মোটর শ্রমিক লীগের কোনো একটা ইয়ের মধ্যে তারা এই স্লোগান দিচ্ছিল। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিএনপি যদি আওয়ামী লীগের আদলে বা বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন যদি আওয়ামী লীগের মতো করেই জামাতকে, শিবিরকে, হেফাজতকে কিংবা আলেম ওলামাকে, যে শ্রেণী পেশার মানুষ হোক, তাদেরকে গালিগালাজ করে কিংবা ভিন্নভাবে উপস্থাপন করে, তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বিএনপিকে ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে। এদেশের মানুষ 5ই আগস্টের হাসিনার যে বিদায়টা হয়েছে, একটা রাজাকার শব্দ, এই শব্দ চয়ন উচ্চারণ করার কারণেই তার বাংলাদেশ থেকে বিদায় হতে হয়েছে। রোকেয়া হল থেকে কোনোদিন কেউ রাজাকার মিছিল আসবে কামনাও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে সেই মিছিল হয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই যে অ্যাক্টিভিটিসগুলো আওয়ামী লীগ করার পরে মানুষ কেন তাদের উপরে বিরক্ত হলো এবং তাদের এই স্লোগানটাকে বুকে ধারণ করলো? তার মানে কি সবাই রাজাকার? না। এই গালিটা এখন একটা দেশপ্রেমিকদের একটা আন্দোলনের প্রতীক হয়ে গিয়েছে। ঠিক এই শব্দগুলো যদি অতিরঞ্জিতভাবে নতুন করে বিএনপির অঙ্গ সংগঠন কেউ গ্রহণ করে, তাহলে তাদের পরিস্থিতি হবে ওই একই পরিস্থিতির মতো, কারণ জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। রাজাকার এখন কে আছে? 54 বছর বয়স, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো 54 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষই তো হচ্ছে দেশপ্রেমিক। হয়তো দু একজন যদি ওই সময়কার স্বাধীনতা বিরোধী থেকে থাকে, তারাও হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মারা যাচ্ছে। কারণ ন্যাচারালি তো একজন মানুষকে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করার জন্য সরকারি নিয়মে 12.5 বছর বয়স হতে হয়। আপনি যদি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, তাহলে 71 সালে আপনাকে হতে হবে 12.5 বছর বয়স। তো 12.5 বছর আর 54 বছর মিলালে তো প্রায় কত হয়ে যায়? আপনার এখানে প্রায় 60-এর বেশি হয়ে যায়, 65-র কাছাকাছি হয়ে যায়। তো তারও বেশি, 66 বছর। 66 বছরের মানুষগুলো এখন রাজনীতি কয়জনই বা করে? এরপরে আপনি দেখেন গত কয়েকদিন আগে জামাতের কি নাম, এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেলেন। তিনি কির ভিত্তিতে পেলেন? আওয়ামী লীগের অনৈতিক অভিযোগ, সেটার ভিত্তিতে তাকে ফাঁসি দিল। কিন্তু লোকটা এখন পুত পবিত্র হয়ে বের হয়ে গেল। কি? সে অন্যায় করে নাই। তার মানে কি দাঁড়ালো? 13-র যত মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে সবই অন্যায়। আপনি যদি এই মানুষগুলোকে রাজাকার ট্যাগ দিতে চান, তাহলে তো খালেদা জিয়ার বক্তব্যটা কি আপনি অমান্য করলেন? খালেদা জিয়া বলছেন যে এরা রাজাকার না, আর আপনি যাদেরকে মিন করে গালি দিচ্ছেন তাদেরই শেখ হাসিনা ফাঁসি দিয়েছে। তার মানে আপনি খালেদা জিয়ার কথা শুনছেন না, তারেক রহমান সাহেবের বক্তব্যের সাথে আপনি একমত পোষণ করছেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের কনসেপ্টটাকে আপনি অস্বীকার করছেন। এটা করে বাংলাদেশে টিকে থাকা যাবে না। বাংলাদেশের মানুষ এই ধরনের গালিগালাজ পছন্দ করে না। এমনকি গত কয়েকদিন আগে এক ভদ্রলোককে দেখলাম পীর সাহেবকে নিয়ে এক গালিগালাজ করল। বক্তব্যে রাজনীতি করতে হলে আমাকে একজনে একটা কথা বলবে, আপনাকে একটা কথা বলবে, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। অসহ্য হলে সমপরিমাণ গালি দিতে হবে, মানে রিটার্নটা যাতে সমপরিমাণ হয়, গালি না, মানে আনসারটা যাতে সে যেটা দিয়েছে সমপরিমাণ হয়। কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু সুন্দর না। আপনি কি চরমনার পীরকে কি বলে ঘুষের সাথে, সুদের সাথে, তারপরে নেশাখোর ডাকতে পারেন? মানে আদর্শিক দ্বন্দ্ব আপনার সাথে সারাদিন থাকুক। এদেশের কোনো যে কোনো পন্থী কোনো একজন পীর, সে কোনো দিন অন্তত এরকম কোনো জায়গায় করে না, আপনার কি বলে মানে এই ধরনের অভিযোগ, নেশা, এই ধরনের খারাপ অ্যাক্টিভিটিস, এটা কখনোই তারা করে না। অর্থাৎ তাদেরকে এ ধরনের বলা আমি মনে করি উচিত নয়। রাজনীতিতে যদি সুন্দর মনের মানসিকতার এরা মানুষ হয়, তাহলে এগুলো পরিহার করা উচিত, এবং পরিহার করে আত্মসমালোচনা করা উচিত, এবং বাংলাদেশের জনগণের চাহিদার আলোকে কথা বলা উচিত। যেমন বিএনপির 31 দফা আছে, সেটা নিয়ে কথা হতে পারে। 19 দফা আছে, সেটা নিয়ে কথা হতে পারে। দেশ বিনির্মাণে তারেক রহমানের ভূমিকা, সেটা নিয়ে কথা হতে পারে। স্বাধীনতার জন্য তার অ্যাক্টিভিটি, সেটা নিয়ে কথা হতে পারে। বেগম খালেদা জিয়ার বিশাল লাইফ, এই যে তার স্যাক্রিফাইস, সে জেল খেটেছে, বন্দি থেকেছে, তাকে চিকিৎসা দেওয়া হয় নাই, এই সব কিছু নিয়ে কিন্তু তিনি চাইলে বিএনপি কাজ করতে পারে। কিন্তু এই কাজগুলো বাদ দিয়ে যখন রাজাকার নিয়ে বসে থাকবে, এটা শেখ হাসিনার শিখানো পথ। আর আমার কাছে মনে হচ্ছে এটা পার্শ্ববর্তী কোনো একটি দেশের
বিশেষ ইন্ধনে কিছু কিছু মানুষ এটা নিয়ে নেমেছে একটা প্রজেক্ট হিসেবে, যাতে বিএনপিকে ধ্বংস করা যায়। জি, আপনি আপনার ছাত্র জীবনে কি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? আর শোনা যায় যে আপনি ছাত্র জীবনের ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন, এটা? আমি ছাত্র জীবনে আমার যখন ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত আমি ছিলাম এলাকায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমার ওয়ার্ডের নাম পশ্চিম চারাখালী, ওই চারাখালী ওয়ার্ডের ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আমাকে সেক্রেটারি হিসেবে বানিয়েছিলেন অ্যাডভোকেট আমিনুর রহমান সাহেব, যিনি মৃত্যুবরণ করেছেন। বিএনপির তৎকালীন সময় আমার রাজাপুর উপজেলার সম্মানিত সভাপতি ছিলেন, সম্মানিত ভালো একজন রাজনীতিবিদ ছিলেন। আমার সময়ের সভাপতি ছিলেন বরকত সাহেব, আমার এলাকার মানুষ এখনও চিনবে। ইন্টারের পরে ইউনিভার্সিটি লাইফে আমি যখন এসেছি, সরাসরি সম্পৃক্ত না থেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম, কিন্তু ছাত্রদল ছাত্র শিবির তখন তো রাষ্ট্র ক্ষমতায়, দুই দলের সাথে সুসম্পর্ক ছিল। হলে ছিলাম, তাদের অ্যাক্টিভিটিস দেখেছি, শিবিরের অ্যাক্টিভিটিসও দেখেছি, ভালো লেগেছে। যেগুলো ভালো ছিল ভালোগুলোয় অংশগ্রহণ করেছি, খারাপ ছিল সেগুলোয় করতাম না। যেমন হলগুলোতে সাধারণত তাদের হলগুলোতেই তো অ্যাক্টিভিটিস থাকতো, কোনো একটা ডিনার প্রোগ্রাম, লাঞ্চ প্রোগ্রাম, বিশেষ কোনো আয়োজন থাকতো, আমরা সেটাই থাকতাম। এভাবেই আমার সেই সময়টা পার করেছি। পরবর্তীতে আমি মালয়েশিয়াতে যেটা গেলাম, আপনাকে বললাম যে মালয়েশিয়াতে যাওয়ার পরেই আমি 15 সালের যে কমিটি হয়েছে ওই কমিটির আপনার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আজকে পর্যন্ত, মানে পদত্যাগের আগের দিন পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি, বা এই কমিটি এখনও ভ্যালিড আছে। এটা হচ্ছে আমার ওই জায়গায়। এর বাহিরে শিবিরের সাথে আদর্শিকভাবে তারা ভালো কাজ করে, পছন্দ, দেখলে ভালো লাগে। আর আমার ওই যে বললাম একটা কথা, আমি ডানপন্থী মানুষদের উত্থান চাই, শুধু শিবির কেন, বাংলাদেশের যে কোনো আদর্শিক রাজনৈতিক দলগুলোর সাথে তো খালেদা জিয়ার একটা সম্পর্ক ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামে খালেদা জিয়া একসময় বিপদে পড়েছিল, সম্ভবত মানে 1991 বা ওই টাইমগুলোর সময় হতে পারে, আমরা শুনেছি, ছোট ছিলাম। কিন্তু সেই সময় নাকি তাকে উদ্ধার করছে, সেই সময় শিবিরের লোকজন তাকে হোল্ড করে তারপরে তাকে সেখানে রক্ষা করেছে, ভালোবেসেছে এবং তার পাশে ছিল। তো এরকম বহু ইতিহাস তো আমাদের এখানে আছে। তো সেই জায়গা থেকে তাদের সাথে সম্পর্কটা রক্ষা করে চলাটা তো আমি মনে করেছি এক ধরনের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। আপনার সামনের রাজনীতি নিয়ে পরিকল্পনা কি? আপনি কি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে যাচ্ছেন? সেটা কি জামাতে ইসলামী নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ? না, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই। আমি রাজনীতি করব গণমানুষের জন্য, দেশের জন্য। একটি আদর্শ রাজনীতিবিদের চরিত্র হবে জনগণ যেটা চায় আপনাকে সেটা করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান করতে গিয়ে আপনি চাইলে সেখানে আপনার নিজের যে কোনো কিছুকে কোরবান করতে পারেন, যেটা আমি রিসেন্টলি করেছি। এই 5 তারিখের পরে একটা পদ পাওয়ার জন্য বিএনপির কত মানুষ টাকা নিয়ে ঘুরঘুর করছে, আর সেই সময় আমি বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র ভূমিকায় আসার কারণই হচ্ছে যে আমি মূলত একটা আদর্শিক জায়গাটা জাতিকে দেখাতে চাই, এবং আমি সেই কারণে পদত্যাগ করেছি। আমি এখন দল গঠন করতে পারি চাইলে, আমি তো উন্মুক্ত, চাইলে যে কোনো আদর্শিক দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারি। এই জিনিসগুলো আমার জন্য উন্মুক্ত আছে। তবে আমি এখন পর্যন্ত, আজ পর্যন্ত আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছি, আমি কনফার্ম না যে আমি কোনো ইসলামী আন্দোলন কিংবা জামাত ইসলাম কিংবা যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে সংযুক্ত হবে এরকম সিদ্ধান্ত আমি নেইনি। বরং আমি স্বতন্ত্র অবস্থায় থেকে আমার ঝালকাঠি 1 আসন, যেই আসনে আমি নির্বাচন করতে চাই, এবং আমার বিশ্বাস সেখানে আমি যদি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াই, বাংলাদেশের বৃহত্তর দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, এরপরে হেফাজতে ইসলাম, এরপর আল্লামা মামুনুর সাহেবের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, এবং আমার আহ্বানও থাকবে, তারা হয়তো তাদের প্রার্থী নাও দিতে পারে। যদি সেটা না দেয় এবং সে জায়গায় যদি আমি একক প্রার্থী থাকি, সেখানে আমি ইনশাল্লাহ, আমার কনফিডেন্ট বলে 50 থেকে 80 হাজার ভোটের ব্যবধানে, খুবই কম ভোটার ওখানে, আমি অতিরিক্ত এত ভোট পেয়ে নির্বাচিত হব, এটা আমার আত্মবিশ্বাস বলে। তো সব মিলে রাজনীতির জায়গাটাতে আপাতত আমি স্বতন্ত্র অবস্থায় আমার সামনের দিনগুলো আগাচ্ছি, এবং এটার মূল কারণটাই হচ্ছে আমি বিএনপিরও বন্ধু, শত্রু না। আমি তাদের কল্যাণজনক কাজগুলোর প্রশংসা করব, জামাতের কল্যাণজনক কাজগুলোর প্রশংসা করব, অন্যান্য রাজনৈতিক দলের ভালোগুলোর প্রশংসা করব, এবং সবাইকে যদি একেবারে দল পেশে এখনই হয়ে যেতে হবে এমনটা আমি বিশ্বাসও করি না। কারণ আমি 5ই আগস্টের পূর্বে তো এই সকল মানুষের কথা, রাজনৈতিক দলগুলোর কথা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে বলে গিয়েছি। তো সেই জায়গাটা অব্যাহত রাখতে হলে এখনই আমার ইমিডিয়েট
কোনো সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে কি না এটা নিয়ে আমি বেশ ভাবছি। জি, খুব সংক্ষেপে জানতে চাইবো বিএনপি নিয়ে আপনার মূল্যায়ন কি? কারণ এই প্রশ্নটা করার পিছনের কারণ হচ্ছে বিএনপির কেউ কেউ বলছে যে হচ্ছে আপনি বিএনপির কেউ ছিলেন না। এই বিষয়টা নিয়ে আপনার বিএনপির প্রতি আপনার মূল্যায়ন কি? না, কেউ কেউ বলতে যারা বলছে খোঁজ নিয়ে দেখবেন তারা আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের নিশ্চিত তারা আওয়ামী লীগের লোক। কারণ আমি বিএনপিতে ছিলাম কি না এটার প্রমাণ তো বিএনপির লোকেরাই জানে। যেমন বিএনপির পেজ চালায় কে? বিএনপির প্রচার সম্পাদক, প্রচার বিষয়ক লোকেরা। তারেক রহমান সাহেবের বক্তব্য, খালেদা জিয়ার বক্তব্য আমার পেজে আমি যেদিন ওই প্রচারের দায়িত্বের লোকগুলোকে অ্যাডমিন থেকে বাদ দিয়েছি তার আগের দিন পর্যন্ত আমার পেজে চলেছে। মানে 5 তারিখের আগ পর্যন্ত, মানে তারও পরে আরও 2 মাস পর পর্যন্ত আমার পেজে খালেদা জিয়া কোনো ভাষণ দিলে সেটা প্লে হতো, তারেক রহমান সাহেব দিলে সেটা হতো, মানে একসাথে হতো। বিএনপির পেজেও যেত, আমার পেজেও যেত। দ্যাট মিনস আমি রিকগনাইজ বাই দেম, আদারওয়াইজ ওয়াই দে অ্যাকসেপ্ট মাই পেজ অ্যাডমিনশিপ। সেকেন্ডলি হচ্ছে আমি যখন করোনাকালীন সময়েও আমার এলাকায় আপনার করোনা সামগ্রী বিতরণ করি তারেক রহমানের নির্দেশে, তখন তো আমার এই ইনফরমেশনগুলো ওই পেজে তারা পোস্ট করেছে। ডক্টর ফয়জুল হক ঝালকাঠি 1 আসনে তারেক রহমানের নির্দেশে এটা করেছে। তারপরে হচ্ছে আমাকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে যে এই আলোকে আপনি এটার জন্য কাজ করুন, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের চিঠি। এরপরে হচ্ছে আমি যে প্রোগ্রামগুলো করতাম সে প্রোগ্রামগুলোর চিফ গেস্ট, অনুষ্ঠানের অতিথি তা তো বিএনপির অতিথিরা থাকতো। মালয়েশিয়াতে কে মহিদুজ্জামান স্যার, বিএনপির এখন সম্ভবত তথ্য গবেষণা প্রচার বিষয়ক সম্পাদক, উনি তো আমার খালেদা জিয়ার জন্য আমি দোয়ার আয়োজন করেছি, উনি চিফ গেস্ট ছিল, আমি ছিলাম ওটার আয়োজক সভাপতি। তারপরে আপনার এই ঢাকাতে 15ই আগস্টের পরে এই যে শেখ হাসিনা বিদায়ের পরে পল্টনের সামনে একেবারে স্টেজে, আমি তো পদ না থাকলে আমাকে স্টেজের সেকেন্ড চেয়ারে ছিলাম, মির্জা আব্বাসের পিছনে আমি তার মঞ্চে ছিলাম। তারপরে আমি র্যালি করেছি। এগুলো তো আর বানোয়াট কিছু না, এগুলো প্রত্যেকটা তো সিকুয়েন্স আকারে আপনি চাইলেই, আর সোশ্যাল মিডিয়ার যুগ। এরপরে হচ্ছে আমি যদি নাই থাকতাম তাহলে আমি পদত্যাগ করার পরে আমাকে আবার কেউ কেউ বহিষ্কার করলো, নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখছেন। তো কোনো ব্যক্তি যদি আপনার না হয় তাহলে আপনি বহিষ্কার করেন কেন? তার মানে দাঁড়ালো যে আমি তাদেরই, কিন্তু কেউ এটাকে মিথ্যা তারাই করছে যারা 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে কোনো অবদান নেই, ডাইরেক্ট আওয়ামী লীগ করেছে। এখন সাপ্রির দল বলে না মানুষ, মানে সাপড়া টাইপের লোক, এরা এসে আপনার এই মানুষগুলোকে, আর এই প্রতিবাদ করার জন্যই আমি প্রত্যাগ করেছি যে না, এই সব মানুষ দিয়ে রাজনীতি চলবে না, এখানে আদর্শিক ফাইট হতে হবে। আপনি যদি জামাতের সাথে প্লে করতে চান, ইউ শুড ডু সামথিং বেটার দ্যান জামাত। আপনি যদি অন্য দলগুলোর সাথে মানে ফাইট করতে চান, এনসিপির সাথে ফাইট করতে চান, আপনাকে যুব সমাজের চাহিদা বুঝতে হবে। ওই আগের সিজনের মতো ভ্যান গাড়িতে, রিক্সাওয়ালাতে কদু বিক্রি করতে, আপনার কি বলে রাস্তার পাশে মুচির দোকান থেকে টাকা উঠাবেন, খাবেন, রাজনীতির এটা তো পেশা হতে পারে না। ট্যাক্স উঠানো, একটা সেলুনে গিয়ে, একটা রেস্টুরেন্টে গিয়ে, এটা কোন হীনমন্যতা? আপনি চাকরি করবেন, টাকা ইনকাম করবেন, আপনি ব্যবসা করবেন, সেগুলো থেকে খাবেন। চুরি, মানে এই যে চাঁদা তুলে আমাকে জীবনযাপন করতে হবে, আর এটার নামই রাজনীতি, এটার নামই দল, এই জিনিসগুলো তো আসলে অসুন্দর। আমার ধারণা কিছু দুষ্ট লোকেরা এই জাতীয় কাজ করে, তারা দলেরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে, আমাদেরও ক্ষতি করে। আর আমি মূলত দেশের হতে চাই, আমি বাংলাদেশের মানুষের ফয়জুল, আমি আপনার একক না। আর আমার তো ওই 5 তারিখের আগেও যে ফোন ছিল, এই যে পুরান ফোন, এখনও তাই আছে, আমার কোনো ইমপ্রুভমেন্টও হয় না, আমার জুতা স্যান্ডেল সব সেম আছে। আমি আগেও যেরকম ব্লেজার টেলেজার টাই যা পড়ছি ওইটাই আছে। আমার 10টা পয়সা হারাম নাই। আমি কেন হারামের পক্ষে, পাথর মারার পক্ষে, সন্ত্রাসের পক্ষে নিজের গায়ে কাদা লাগাতে যাব? এমনটা আমার প্রয়োজন। সবশেষ আপনার কাছে যেটা জানতে চাইবো, তারেক রহমানকে আপনি রাজনীতিবিদ হিসাবে কিভাবে দেখছেন? অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশে তারেক রহমানের মতো নেতৃত্ব দরকার। ওনার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্লাড রয়েছে, খালেদা জিয়ার ব্লাড রয়েছে, এবং উনি কিন্তু আসলেই ভালো মানুষ, কিন্তু উনি হয়তো পারছেন না। 2টা কারণে পারছেন না। নাম্বার 1 হচ্ছে উনি দেশে নাই। 16 বছর পর্যন্ত সন্তানগুলো এই দেশে, আর তিনি ওইখানে, ওখান থেকে আসলে এটা ম্যানেজমেন্ট করা খুবই টাফ। আগে পেরেছে কেন? আগে পেরেছে সব অসহায় ছিল, বাধা ছিল। শেখ হাসিনা সবাইকে গুলি টুলি করে একটা জায়গায় রাখতো, এবং সে কারণেই আগে বিএনপি জামাত সহ সবার সাথে ঐক্যবদ্ধ ছিল, কারণ সবাই তো নির্যাতনের শিকার ছিল। এখন তো রশি ছাড়া হয়ে গেছে, যে যার মতো লাফালাফি করছে, যেখান থেকে সেখান থেকে উদ্ভট আচরণ করছে। তারেক রহমান চাইলেও সেটা হয়তো করতে পারে। ইভেন আমাকেও তারেক রহমানের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। অনেকবার তার সাথে আমার কথা হয়েছে না, অনলাইনে মিটিং হয়েছে না, আমি রাজনীতি করি তার সাথে বিভিন্ন, সে তো আমাকে বাই নেম চেনে, শুধু চেনেই না, আমাকে নিয়ে সে প্রাউড করতো যে আমার বক্তব্য খুব লাউডলি হতো, ভালো হতো, এগুলো তো বহুবার বলেছে।
কিন্তু 5 তারিখের পথে কিছু কুচক্রী বামপন্থী নাস্তিক্যবাদী দল মানে দালালরা এই দলটার ভিতরে ঢুকে যখন বুঝতে পেরেছে যে ডক্টর ফয়জুল হকের মতো মানুষরা যদি বিএনপির তারেক রহমানের খুব কাছাকাছি চলে যায়, তাহলে এই দেশে তো ইসলামী মূল্যবোধ ডানপন্থী মানুষরা ভালো থাকবে, বিএনপি হয়ে যাবে জিয়াউর রহমানের বিএনপি, এটাতে তো শেখ হাসিনার বিএনপি বানানো যাবে না, ভারতের বিএনপি বানানো যাবে না, এই চিন্তা করেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। আর আমি যখন দেখেছি যে এটা আমার আত্মমর্যাদায় লাগছে, আমার মতো ব্যক্তিত্ববান ব্যক্তি যখন আপনার কাছে থার্ড পার্সন হিসেবে থাকবো, সেটা আমি কেন থাকবো? আমি তো নমিনেশন বাণিজ্যের জন্য থাকবো না, পরিচয়হীন থাকবো না, তো থাকবো না বিধেই আমি সেখান থেকে বের হয়েছি। আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেব একজন অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে তাকে হারিয়ে ফেলা ঠিক হবে না, তাকে রাখতে হবে। আর একটা জিনিস শোনেন, রাজনীতিতে নেতা হারিয়ে দিতে হয় না। 10টা দোকান থাকলে বেচা কিনে বেশি হয়, একটা থাকলে ওখানে মানুষই যায় না। বিএনপি থাকবে, জামাত থাকবে, চরমনাই থাকবে, গণ অধিকার থাকবে, এনসিপি থাকবে, এর মধ্য থেকেও তখন হবে কি কম্পিটিশন হবে, কে কার চাইতে ভালো করতেছে। যেমন আগামীকালকে জামাতের সম্ভবত মহাসমাবেশ, এখান থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে, যে তারা কিভাবে হ্যান্ডেল করতেছে, কিভাবে ম্যানেজ করতেছে, লক্ষ লক্ষ মানুষ কেন আসলো। তার মানে আপনাকে জামাতকে বিট করতে হলে যে মানের কালকে তারা সমাবেশ করবে, এর চাইতে অন্তত 5,000 মানুষ বেশি হইলেও আপনার উপস্থিত করাইতে হবে। এই যে চ্যালেঞ্জিংটা আসলো, এটাই রাজনীতি। সেই জায়গাটায় আমার বিশ্বাস তারেক রহমান সাহেব দেশে আসলে হয়তো তিনি চেষ্টা করবেন। আমার তার প্রতি শুভকামনা থাকবে, বিএনপির প্রতি শুভকামনা থাকবে, বেগম খালেদা জিয়ার প্রতি শুভকামনা থাকবে, এবং জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম হিসাবে আমি তার সেই জান্নাতে দেখতে চাই, এটা আমার কামনা থাকবে। কিন্তু আপাতত আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তটা নীতি এবং আদর্শের, এবং এখান থেকে আমি কখনোই পিছপা হতে চাই না। যদি আমি হতাম, দল ত্যাগ করার ইচ্ছেই থাকতো, 5ই আগস্টের আগে করলেই তো আমি বাংলাদেশে আরও আরামে আসতে পারতাম। শেখ হাসিনার আমলে আমি যদি বিএনপির পক্ষে কথা না বলতাম, জামাতের পক্ষে কথা না বলতাম, আমার তো আর এই পালিয়ে থাকতে হতো না। আপনি জানেন না, আমাকে কম্বোডিয়াতে গুম করতে চেয়েছে, 4 জন লোক আমাকে হোল্ড করেছে, নিয়ে যাচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছে। সিঙ্গাপুরে 20 ঘন্টার অধিক আমাকে ইমিগ্রেশনে আটকিয়ে রেখেছে, অলমোস্ট জেলের মতো। মালয়েশিয়াতে রেখেছে, বউ বাচ্চা এক জায়গায়, আমি আর এক জায়গায়, এরকম লাইফ আমি বহুত খুঁজেছি। কোরবানিতে গোস্ত খেতে পারি নাই, আমার বাচ্চারা খেতে পারে না। এই জিনিসগুলো আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না। আমি একজন দেশপ্রেমিক, আমি কোনো অন্যায় করি নাই। আমি চাই বাংলাদেশের মানুষের শান্তি। যে বাবা তার সন্তানকে কোরবানির গোস্ত উপেক্ষা করাতে পারে, সে বাবা বাংলাদেশের জন্য অনেক কিছুই করতে পারে। আমি বিএনপি করেছি সৎ রাজনীতির জন্য, আমি বিএনপি করে জামাতের পক্ষে থেকেছি খালেদা জিয়ার আদর্শ প্রচারের জন্য, আবার এখন বিএনপি ছেড়েছি সেটাও সৎ কাজের জন্য। কারণ আমার চোখের সামনে পাথর মেরে মানুষ মারবেন, আর ওই মানুষটার জীবন শেষ হয়ে যাবে, আর সেই দল আমি করব টহাসির মতো। আমার পাশে বসে একজন পীর সাহেবকে গালি দেবেন চাঁদাবাজ বলে, কি বলে আশ্চর্য বিষয়, মানে নেশাখোর। এটা আমি সহ্য করে ওখানে দল করব কিভাবে? আমার পাশে বসে একটা দলের সাথে আপনি যেই দলগুলোকে জীবনভর খালেদা জিয়া কোলে তুলে ভালোবেসেছে, তাদেরকে শেখ হাসিনার মতো রাজাকার আলবদর বলে দিবেন, আর আমি মেনে নিব। এ রাজনীতি ভাই আমার দরকার, তাতে জিন্দিগিতে আমার এমপি মন্ত্রিত্ব কিছু না হলেও সমস্যা। তবে চ্যালেঞ্জ দিলাম এটা, যে আমার এলাকার মানুষ এই সব জানে। আমার এলাকায় আমি স্বতন্ত্র নির্বাচন করব, এবং আমি বললাম যে আমার সাথে যে প্রার্থী থাকবে তিনি বিএনপির ভোটই পাবেন না, আমি পাবো বিএনপির সব ভোট। বিএনপির কি সবাই চোর, সবাই ডাকাত, সবাই খারাপ? নিশ্চয়ই না। ভালো মানুষগুলোর ভোট আমি পাবো, এবং সেখানে আওয়ামী লীগেরও ভালো মানুষের ভোট পাবো, কারণ আমি তো কারোর বিরুদ্ধে মামলা দেই নাই। যারা চোর ডাকাত হত্যা সন্ত্রাস করেছে ওরা তো পালিয়ে গিয়েছে, এখন যারা আছে তাদের দোষটা কি? তো সে লোকগুলো আমাকে, আমার মতো নিরীহ ভদ্র মানুষকে ভোট দিবে। তো আমি সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে এই দলটা আছে, থাকুক, তবে তাদেরকে পরিবর্তন হতে হবে, তাদের নেচার চেঞ্জ করতে হবে। এই 5ই আগস্ট হবে, 3 আগস্ট বাংলাদেশের জনগণ বুঝতে পারে না। আর 15 দিন আগে তো এদেশের জনগণ ভাবতেই পারে না যে হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো কিছু জীবনে আসবে। ওনাদের মতো আমাদের মতো মানুষরা মনে করেছে মৃত্যুর এক পর্যন্ত হাসিনারই দেখতে হবে। তো সেই হাসিনা চলে গেছে না, নির্বাচনটা এমন একটা স্টাইলে হবে, আপনার কাছে মনে হইতেছে বিএনপি কালকে আসবে, এমনও হইতে পারে বিএনপি আদৌ আসবে না, এমনও হইতে পারে আপনি মনে করতেছেন আর একটা দল আসবে, সে আদৌ আসবে না। কি হবে সেটা ইলেকশনের দিন ছাড়া বোঝা যাবে না, কারণ গত 16 বছর তো মানুষ ভোট দিতে পারে নাই। এবার ভ্যালোটে ভোট দেবে, ভোটটা কাকে দেবে সে জানে। সো ওয়েন দে উইল গিভ ভোট, দেন ইউ উইল নো অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড ফর ইউর ফিউচার পলিটিক্স। আপনাকে এখন থেকেই সেটা করতে হবে।